নমস্কার। শুরু হচ্ছে গুরুচণ্ডালীর গল্প ও কবিতা পাঠের আসর। এই আসরে আজকের আখ্যানটি ঠাঁই পেয়েছে পাকশালার গুরুচণ্ডালী বইটিতে। লেখক সারদা মণ্ডল। দেশের বাড়ি। দেশের বাড়ি মানেই আবেগ। দেশের বাড়ি আসলে আমাদের শেকড়। সেই শেকড়ের গল্পই শোনাবো আজ। পাঠ করছি পায়েল। গরমের ছুটিতে বসিরহাটের আড়বালিয়াতে থাকতাম। আমরা বলতাম দেশে যাওয়া। সকালে বড় জেঠুর সঙ্গে দুধ আনতে যেতাম। বড় জেঠু বণিকপাড়ায় বাজার করত, আমরা বলতাম বেনে পাড়া। দুপুরে বড় জেঠু গোল ল্যাংড়া গাছে উঠত। লম্বা বাঁশের ডগায় 3 কোনা জাল। জায়গা মতো টান দিতে পারলেই জালের মধ্যে 4-5টা আম চলে আসত। নিচে আমি ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতাম। অনেক উঁচুতে আমের ডাল আর পাতার আড়ালে বড় জেঠু অদৃশ্য। খসখস আওয়াজ, পাতার ফাঁকে রোদ্দুর চোখ ধাঁধিয়ে দেয়। মনে একটু একটু ভয় হতো, বড় জেঠু কই? তারপরেই পাতার আড়াল থেকে ডাক পড়ত, মনা ধরবি? ওপর থেকে নামছে প্রতিবারে 5-6টা আম। ঝুড়িতে ক্যাচ লুফতে পারলে আম ফাটবে না। মাটিতে পড়ে গেলে দৌড়ে দৌড়ে কুড়িয়ে নিতাম। নাতনি হবার আগে অবধি আমি ছিলাম বড় জেঠুর মনা। যখন বড় হয়ে গেলাম আর বড় দিদির কোলে আমাদের পরের প্রজন্মের প্রথম কন্যা এলো, সেই সাথী হলো পরিবারের নতুন নক্ষত্র। ওই মিষ্টি তারাকে মনা নামটা ছেড়ে দিয়ে আবার হলাম টুম্পা। আমার বোনের ঝুম্পা নামটা অনেকদিন আগেই ঝুমু হয়ে গিয়েছিল, কিন্তু আমার নামটা বদলায়নি। শুধু বড় দাদা টুমু বলে ডাকত। ভাই বোন প্রায় সবারই বিভিন্ন নাম ছিল। যেমন সেজ তরফে ছোড়দার নাম মৃণাল, কিন্তু সেজ জেঠু ডাকত ঝুকু। বড় তরফে সেজদা নদা ছিল সুজিত আর অভি, কিন্তু আমার বাবা ডাকত ভুটে আর ভোকো। আর সবচেয়ে ছোট ভাই, তার প্রতি বাড়িতেই আলাদা নাম। বড় তরফে রিন্টু, মেজ তরফে ভন্টা, নিজের বাড়িতে বাবু আর ছোট তরফে বুকু। 4 বাড়ির রং তামাশা। সবাই চেয়ে দেখো, বাড়ি যখন 4টে, তবে নাম কি হবে এক? কখনো হবে না। সেজদা আর নদা আমাকে সুপরি পাতায় বসিয়ে টেনে নিয়ে যেত। দাওয়ার সামনে ঝাঁকড়া খেজুর গাছ। সকালে তার তলাটা খেজুর বিছিয়ে গদি হয়ে যেত। পাতার গাড়ি থেকে কুড়িয়ে নিতাম 1 মুঠো, ছোট্ট হাতে যে কটা ধরে। উঠোন থেকে বেরোনোর মুখে ভাঙা পাঁচিলে একটা দরজা ছিল। সেই জায়গাটা পাতা সমেত কোলে করে দাদারা পার করে দিত। বাজারেও নিয়ে যেত কোলে করে, কারণ আমায় হাঁটিয়ে নিয়ে গেলে ওদের দেরি হয়ে যাবে। বিশুর মিষ্টির দোকানের সামনে এলেই বায়না করতাম। দাদারা পকেট থেকে নয়া পয়সা গুনে গেঁথে হিসেব কষে তিলকাঠি কিনে দিত। চুষতে চুষতে বাড়ি আসতাম। দাঁতে চিটচিটে তিল আটকে যেত। আরেকটা খুব বায়নার জিনিস ছিল, কাঠির মাথায় গোল ফ্রেমে ঘেরা লাল অনচ্ছ কাগজ মোড়া কটকটি বাজনা। বিকেল হলে ছোড়দিদি আর ছোড়দার সঙ্গে বাড়ির পিছনে জমিতে নামতাম। ছোড়দিদি আমাদের খেজুর পাতার ঘূর্ণি বানিয়ে দিত। কখনো ঢেস কুমড়ো হয়ে ছোড়দিদির পিঠে চড়তাম। তারপর একটা খেজুর ছড়ি হাতে। মরা গাছের গুঁড়িতে ছোড়দিদি শিবাজি হতো। রোজ রোজ শিবাজিই বা হতো কেন, সেটা অবশ্যই আজও জিজ্ঞেস করা হয়নি। যাই হোক, আমরা হতাম শিবাজির বিশ্বস্ত অনুচর। কোনো দিন দল বেঁধে সব ভাই বোন বড় পোলে যেতাম। জলকড়ের মধ্যে দিয়ে আলপথে সাবধানে লাইন করে জলের মাঝখানে চওড়া জায়গা দেখে পশ্চিম মুখে বসে সবাই গল্প করতাম। জলের মধ্যে সূর্য ডুবত, লাল কমলা আকাশের ছায়া পড়ে জলে। তার সঙ্গে মিশে যেত দিনের শেষ রোদ্দুরের সোনালি। কোনোদিন আবার আইসক্রিমওয়ালা আসত মাথায় বাক্স নিয়ে। বরফের মধ্যে কাঠি হিসেবে গাছের নরম ডাল বা ডাবের খোলার সরু অংশ লাগানো থাকত। ছোড়দিদি শিখিয়ে দিয়েছিল, আইসক্রিমের শেষটা খাবি না, ঘষে ঘষে ঘামাচিতে লাগাবি, খুব আরাম। সারাদিন হুটোপাটি করে সন্ধেবেলায় ঘুম আসত। দাদারা পড়তে বসত। আমি আর বোন তো ছুটিতে গেছি, লেখাপড়ার বেলাই ছিল না। তবে মাঝে মাঝে সেজা জেঠুর ঘরে অঙ্কের শিবির বসত। এক মাদুরে যে যার লেভেলে অঙ্ক কষত। আমার তো খাতা নেই। ছোড়দা ওর খাতার মাঝখান থেকে পাতা ছিঁড়ে আমায় দিল, আর তাতে কি অঙ্ক করছি, নষ্ট করছি কিনা নজর রাখতে লাগলো। আমিও যতটুকু জানি যোগ বিয়োগ বানিয়ে নিয়ে করছি। ছোড়দা বলল, ও শুধু যোগ বিয়োগ জানিস? আয়, তোকে সরল শিখিয়ে দিচ্ছি। সরল আবার কি? যা শেখাচ্ছে তাতে মনে হচ্ছে ব্যাপারটা বেশ জটিল। স্কুলে শেখায়নি,
আমি তো কিছুতেই শিখব না। শেষে ছোড়দা নিরস্ত হলো, কারণ রাত্রিরে খাবার ডাক পড়ে গেল। বড় জ্যাঠাইমার বাঁশে ঘেরা রান্নাঘর, মাটির মেঝে নিকোনো, মাটির মধ্যে গর্ত করে উনুন, শুকনো কাঠ আর পাতার জ্বালানে রান্না হতো। মা বলতো কাঠে রান্না শহরের কুকিং গ্যাসে রান্নার মতো। এমন আঁচের তেজ, খুব তাড়াতাড়ি রান্না হয়। আর অদ্ভুত নৈপুণ্যে বড় জ্যাঠাইমা আঁচ কমা বাড়া নিয়ন্ত্রণ করত। সবাই আসন পেতে খেতে বসতাম। থালার পাশে মাটিতে নুন নিতাম। যেদিন বড় জ্যাঠাইমা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম বড়ি সেদ্ধ করত, সেদিন ভাতের স্বাদ ডবল হয়ে যেত। আমি এখনো বড়ি সেদ্ধ করি। লোক দিয়ে বড়ি করাতে হয়, তবে স্বাদে বড় জ্যাঠাইমার মতো হয় না। আর আড়বেলের ওই বড়ি ছাড়া দোকানের কেনা বড়ি দিয়ে বড়ি সেদ্ধ করা যায় না। প্রথমে বড়ি হালকা ভেজে নিতে হয়, তারপর তেলে অল্প পাঁচফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিই। ওই তেলে হলুদ নুন জল দিয়ে ঝোল ফুটবে, তাতে বড়িগুলো দেওয়া হয়। ঝোলের রং কাঁচা সোনার মতো হবে। বড়ি ফুটে ঝোলে বেশ টোপলা হবে। খুব বেশি ঝোল থাকবে না, আবার শুকনোও হবে না। নুনের স্বাদ দেখে কাঁচা তেল ছড়িয়ে নামাতে হয়। বাজারের কেনা বড়ির সহ্য ক্ষমতা কম, ফুটলেই ভেঙে যায়। ছোটবেলায় শীতকালে আমাদের বাড়িতেই বড়ি হতো, সে এক যজ্ঞ। পুরনো বাড়ির টালির চালে চাল কুমড়ো থাকতো। সব বাড়ির কোটা হিসেব করে বিউলির ডাল আসতো। ডাল বাড়তে বড়ি দেওয়ার আগের রাতে লোক আসতো, তাকে কেজি প্রতি টাকা দিতে হতো। আমাদের ঠাকুরদার আদি বাড়ি ছিল টালির চালের। সেই চালে প্রচুর চাল কুমড়ো হতো। কিছু চাল কুমড়ো রেখে দিয়ে পাকানো হতো। বড়ি দেওয়ার আগের দিন সেই শুকনো বুড়ো চাল কুমড়োগুলো খুব ভালো করে কোরানো হতো। ডাল বাটার পরে প্রথম পর্যায়ে ডালটা ফেটানো চলতো বেশ কিছুক্ষণ। রাতে ভালো করে কাপড় ঢাকা দিয়ে ডাল বাটা আর চাল কুমড়ো কোড়া রেখে দেওয়া হতো। খুব ভোরে মেজো জেঠুদের ছাদে বাড়ির সব মেয়েরা বড়ি দিতে বসত। কাশিতে ভাগ ভাগ করে মুন্ড নিয়ে সব মেয়েরা একেবারে মেশিনের মতো হাত ঘুরিয়ে ঘুরিয়ে ডাল ফেটাতো, আর একটু একটু করে চাল কুমড়ো কোড়া মেশানো হতো। সবার পাশে একটা জলের বাটি থাকতো। ওই বাটির দুটো কাজ, হাত শুকিয়ে গেলে হাতটা জলে ভিজিয়ে নেওয়া যেত, আর ডাল ফেটাতে ফেটাতে একটুখানি জলে ফেলে দেখতে হতো মুন্ডটা ঠিকমতো জলে ভাসছে কিনা। ফেটানো ঠিকমতো হলে ডালের মুন্ড চোখে পড়ার মতো সাদা হয়ে যেত। প্রতিবারই আমি যখন চোখ মুখ ধুয়ে ছাদে উঠি, তখন অর্ধেক কাজ শেষ। হাত ধুয়ে শখ করে বড়ি দিতে বসি। বড় বড় ধুতি টানা লম্বা করে পেতে তার নানা দিকে মেয়েরা বড়ি দিচ্ছে। আমি খুঁজে পেতে সেজ জ্যাঠাইমার পাশে একটু জায়গা করি, কিন্তু ওই পিচ্ছিল মন্ড বাগে আনা কি অতই সোজা? যতই চেষ্টা করি হাতে মাখামাখি হয়ে যায়, আর বড়ি শুয়ে পড়ে, কিছুতেই মাথা ওঠে না। সেজ জ্যাঠাইমা চোখ টিপে বলে, আই টুম্পা, তুই ওদিকটায় বড়ি দে, এদিকে তো ভরে এলো। আমি অগত্যা ঠেলে ঠুলে আবার ছোট দিদির পাশে যাই। অবাক হয়ে দেখি বড় জ্যাঠাইমা তর্জনী আর বুড়ো আঙুলের মাঝখান দিয়ে পুটুর পুটুর করে একবারে ছোট্ট ছোট্ট বড়ি দিয়ে যাচ্ছে, সব এক মাপে। ছোট দিদি কিছুক্ষণ চেষ্টা চালায় যাতে আমি একটু একটু মন্ড নিয়ে বাটির কানায় আকৃতিটা আনতে পারি, তবু ঠিক হয় না। শেষে হাল ছেড়ে দিয়ে বলে, তুই ওখানটায় বড়ি দে, আমার দেওয়া চ্যাপটা বোতাম বড়িগুলো যার কাজের পাশে থাকবে তারই বদনাম। ঘুরে ঘুরে যে বড়ি দেখব তার উপায় নেই, কারণ বড়িতে ছায়া পড়বে। বড়িতে ছায়া দিতে নেই। দুপুরের ঝনঝনে রোদ খাওয়ানোর পর বড়ি সমেত ধুতিগুলো টাঙিয়ে দেওয়া হতো, যাতে উল্টো দিকটাও শুকিয়ে যায়। বিকেলের রোদ ঢলে যাওয়ার আগে ধুতিগুলো নামিয়ে এনে দাওয়ায় কাপড় শুকোনোর দড়িতে টাঙিয়ে দেওয়া হতো। শিশির লেগে গেলে বড়ি ঘেমে যাবে। রোদ খেয়ে ঝকঝকে সাদা বড়িগুলো যেন জুঁই ফুল। আমি আর বড় জেঠু পুটপুট করে বড়ি ছাড়িয়ে কৌটোয় পুরতাম। তখন আর কেউ বারণ করতো না। ওই কাজটায় শিশুর আঙুল সুবিধেজনক। সকলে টানা বারান্দায় আসন করে খেতে বসতাম। দাদারা খাওয়া হয়ে গেলে পরিবেশন করত। আমি ঘুরঘুর করতাম, কিন্তু কেউ ডাকতো না। শেষে একদিন মেজো জ্যাঠাইমা বলল, দাদা জল চাইছে, জল দে দেখি, কেমন পারিস। মনের আনন্দে পেতলের সরু মুখ জল ভরা জগ থেকে জল দিলাম মাটির গেলাসে। সে দেওয়ার এমনই বেগ যে গেলাস থেকে জল ঠিকরে বড় দাদার কোলে পড়ে গেল। মা তো রই রই করে উঠেছে, আর আমি লজ্জায় মৃত। কিন্তু বড়দাদা বলল, টুমু ঠিকই দিয়েছে, জল প্রথমে গেলাসেই পড়েছিল, এভাবেই হবে। যাই হোক, মায়ের শাসনে সে যাত্রা পরিবেশনের ইতি হল।
এইভাবে ঠক্কর খেয়ে খেয়ে ঘরের কাজ কিছু শিখলাম বটে, তবে প্রশ্রয়ের চোটে আজও দড় হতে পারলাম না। একদিন হলো কি, বিকেলবেলা শিবাজির রাজসভার কাজ সেরে বিকেল গড়িয়ে আমরা বাড়ি ফিরছিলাম। ফেরার পথে লেবু গাছের তলায় কুড়িয়ে পেলাম বেশ বড় সাইজের রসে টাপুটুপু পাতি লেবু। আর আমার আনন্দ দেখে কে! কালবৈশাখীর ঝড় উঠলে দাদারা আম কুড়োতো, মা আটকে রাখত, আমায় যেতে দিত না। ঝড়ের পরে গেলেও আমি একটাও পেতাম না, সব দাদারা কুড়িয়ে নিত, আর আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে ঘরে ফিরতাম। শেষে নদা নিজের থেকে একটা আম নিয়ে বলল, এটা তুই নে, কিন্তু ওভাবে নিলে প্রেস্টিজ থাকে না। তাই আমি বললাম, তুই মাটিতে ফেল, আমি কুড়োবো। নদা তখন ধূপ করে আমটা মাটিতে ফেলল। আমিও কুড়িয়ে নিয়ে নাচতে নাচতে ঘরে গেলাম। হরিল্লুঠের বাতাসাও পেতাম না, পরে জোগাড় করতে হতো। সবাই হাসত। সেজ জেঠুর বাড়ির গৃহপ্রবেশেও আমি খুচরো পয়সা কুড়োতে পারলাম না। সেজ জেঠু সেটা দেখে আমার জন্য আলাদা করে ঝুরঝুর করে পয়সা ফেলল, আর আমি ফ্রকের কুঁচি পেতে নয়া পয়সাগুলো ধরে নিলাম। সামনে যারা ছিল সবাই হো হো করে হাসতে লাগলো। সেজ জেঠু চোখ পাকিয়ে সবার হাসি থামালো। আমি খুব সাবধানে ফ্রকের মধ্যে পয়সা ধরে মাকে দিয়ে দিলাম। পয়সার দরকার ছিল না, কুড়োতে পেরেছি সেটাই আনন্দ। হেন আমি সেদিন কারোর সাহায্য ছাড়াই লেবু কুড়িয়ে পেলাম, সে এক রাজ্য জয়ের সামিল। কিন্তু যেই মেজ জেঠুদের খিড়কি দরজা এলো, ছোট দিদি এক টানে আমার হাত থেকে লেবু ছাড়িয়ে দে ছুট, এক লাফে ঘরে ঢুকে গেল। আর সেই অপ্রত্যাশিত আঘাতে খিড়কির দরজার সামনে দাঁড়িয়ে আমি ফোঁপাতে লাগলাম। মেজ জ্যাঠাইমা তখন বাঁশে ঘেরা রান্নাঘরে রান্না চাপিয়েছে। বাঁশের ফাঁকে ফাঁকে বেশ দেখা যায় কতক্ষণ সময় গেল। মনের কালি বাইরে ছড়িয়ে ঝুপসি গাছগুলোতে আঁধার করে এলো। এমন সময় হাতে অ্যাটাচি নিয়ে ধোপ দুরস্ত মেজ জেঠু অফিস থেকে ফিরল। আমাকে দেখেই টপ করে কোলে নিয়ে বলল, কাঁদছো কেন? এতক্ষণে সহানুভূতির ছোঁয়া পেয়ে আমার কান্নার উচ্ছ্বাস প্রবল হয়ে উঠল। কোনো ক্রমে বললাম, ছোট দিদি আমার লেবু নিয়ে নিয়েছে। লেবু নিয়ে নিয়েছে? ভারী অন্যায়, আজই ছোট দিকে কেটে ফেলব। কই কই গো, দাটা দেখি। রান্নাঘর থেকে আওয়াজ আসে। কেন, রাত বিরেতে দা নিয়ে কি হবে? এই যে মমকে কাটবো। মমো! ফ্রক পরা মমো এসে দাঁড়ায় মাটির দাওয়ায়, আর লেবুটা চুঁড়ে দিয়েই পালিয়ে যায়। লেবু আবার আমার হয়। মেজ জেঠু বলে, ছোটদি তো লেবু দিয়ে দিয়েছে, এবারে আর ওকে কাটার দরকার নেই। আমিও লেবু যুদ্ধে জিতে ঘরে ফিরে যাই। মায়ের হাত ঘুরে বড় জ্যাঠাইমার রান্নাঘরে সেটার সদ্গতি হয়। গরমকালে কাঠফাটা রোদে পাকা পাকা আম পাড়া হতো। জ্যাঠাইমারা উঠোনে পা ছড়িয়ে বসে আমের শাঁস ছাড়াত। ছোট চটের টুকরোর এক প্রান্ত বাঁশে বাঁধা থাকত। চটের তলায় চওড়া কানা উঁচু অ্যালুমিনিয়ামের কাঁসি থাকত। বাঁ হাতে চটের অন্য প্রান্ত ধরে ডান হাতে টুসটুসে আম সেই চটে ঘষত বড় জ্যাঠাইমা। আমি দেখতাম। রসগুলো চটের নিচে কাঁসিতে জমা হতো, আর সোঁয়াগুলো চটে আটকে যেত। বড় বড় চাটাইয়ের আসন ধুয়ে মুছে রোদে শুকিয়ে তেল মাখিয়ে রাখা থাকত। যেমন যেমন কাঁসিতে শাঁস জমত, তেমন তেমন চাটাইয়ে এক স্তর করে মাখানো হতো। ওই স্তরটা কিছুটা শুকোলে আবার পরের স্তর চাপানো হতো। কাজ শুরু হতো সকাল সকাল। উঠোনে সারা দুপুর ঝনঝনে রোদ খাওয়ানোর পরে চাটাইগুলো তুলে ছাদের আলসেতে কাপড় শুকোনোর মতো টাঙিয়ে দেওয়া হতো। কারণ দুপুর ঢলে গেলে রোদ উঠোনে আর থাকতো না, ছাদে উঠত। আর একটা কারণ হলো, আমসত্ত্ব পাহারা না দিলে কাক, চড়াই, কুকুর, বিড়াল, ছাগল আর যে যে আসে সব ঝাঁপিয়ে পড়ে শেষ করবে। আর সারা দিন আমসত্ত্বের জন্য ছাদে বসে থাকাটা খুব চাপের। বিকেলের রোদ পড়ে এলে শুকনো কাপড় তোলার মতো আমসত্ত্ব তোলা হতো। কখন চারবাড়ির ভাগে ভাগে আমসত্ত্ব পড়বে, তারপর শুধু মিনিট গোনা, কখন চারবাড়ির ভাগে ভাগে আমসত্ত্ব পড়বে, আর ছিঁড়ে ছিঁড়ে মুখে পুরব। এখন দিনকাল বদলেছে। মেজ জ্যাঠাইমা বলে দিয়েছে যে আমসত্ত্ব খেতে ইচ্ছে হলে পাকা আমের শাঁস মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে কড়ায় আঁচে একটু পাক করে নিতে হবে, তাহলে শুকোতে সুবিধা হবে। থালায় তেল মাখিয়ে আমের শাঁসের স্তর মাখানোর নিয়মটা একই। রোদে শুকোনো হবে, কিন্তু থালার সমস্যা হলো পিছন দিকটায় হাওয়া লাগে না, তাই তোলার মতো হলে উল্টে নিয়ে আবার শুকোতে হবে। ফ্ল্যাটের জানলায় বা বারান্দায় সারাদিন তো রোদ আসে না, কাজেই বেশ কয়েকদিন লাগবে শুকোতে।
মেজো জ্যাঠাইমা আমের জেলিটা ভীষণ ভালো করে। আমার কাছে পৃথিবীর সব জেলির চেয়ে ভালো ওই জেলি। কাঁচা আম ছাড়িয়ে প্রথমে ভালো করে সেদ্ধ করে নিতে হয়। এবারে সেদ্ধ আম একটু ঠান্ডা করে চটকে নিতে হবে। তারপর কড়াই চিনির রস পাক করে তাতে পরিমাণ মতো আদার রস আর নুন মেশাতে হবে। এই রসে এবার আমের শাঁসটা দিয়ে ফোটাতে হবে। ব্যাস, তৈরি আমের জেলি। বড় জ্যাঠাইমা খুব ভালো গুড় আমের মোরব্বা করতে পারত, আর সেজ জ্যাঠাইমার মা দারুণ চিনি দিয়ে আমের মোরব্বা করতে পারতেন। মোরব্বার ক্ষেত্রে কাঁচা আমের নির্বাচন যদি ঠিক না হয় তবে ব্যর্থ হতে হবে। আমের আঁটি হয়নি, এতটা কচি আম যেমন চলবে না, তেমন আঁটি শক্ত হয়ে গেছে এমন আমও নিলে হবে না। দুইয়ের মাঝামাঝি দরকার, মানে নরম আঁটিযুক্ত আম চাই। এবারে আঁটির কষি বাদ দিয়ে আমগুলোকে লম্বায় 4 ফালি বা 6 ফালি করতে হবে। কয় ফালি কাটা হবে সেটা আমের আকারের ওপর নির্ভর করবে। এবারে বড় জ্যাঠাইমা আমগুলো নুনে জড়িয়ে রোদে শুকিয়ে নিত। এবারে কড়াতে পরিমাণ মতো ঘি দিয়ে ওই শুকনো আমগুলো ভাজত। ভাজা হয়ে গেলে গাঢ় চিনি বা গুড়ের রসে আমগুলো ফুটবে। কারোর ইচ্ছে হলে ওই পাকে আদার রস মেশানো যায়। মোরব্বা তৈরি হলে আঁচ থেকে নামিয়ে এলাচ গুঁড়ো মেশাতে হবে। আরবালিয়ার নিজস্ব কিছু স্বতন্ত্র রান্না ছিল, যেমন টুসটুসে লাল পাকা পুঁইমেটুলির চচ্চড়ি, স্বাদেও তেমন, আর ভাতটা রসে পুরো লাল হয়ে যেত বলে এই তরকারিটা আরও বেশি বেশি ভালোবাসতাম। শীতকালে কাঁচা টমেটো দিয়ে পুকুরের টাটকা মৌরলার বাটি চচ্চড়ি হতো। আর সজনে গাছ যখন ফুলে ফুলে ভরে যেত, তখন আমি, বোন, ছোড়দিদি আর ছোড়দা সজনে অভিযানে বেরোতাম। আগান বাগান ঘুরে একটা ঠিকঠাক সজনে গাছ খুঁজে বের করা ছিল প্রথম কাজ। তারপর ছোড়দা একটা কচা গাছের ডাল জোগাড় করে সজনে গাছের উঁচু ডালগুলোতে নাড়া দিত। ফুল পড়ে গাছের তলা সাদা হয়ে যেত। ছোড়দিদির হাতে সাজি থাকত। আমি আর বোন ছুটে ছুটে সব ফুল কুড়িয়ে সেই সাজিতে জমা করতাম। ওই টাটকা ফুল, ডুমো আলু আর টমেটো, জিরে ফোড়ন, হলুদ, নুন, মিষ্টি দিয়ে চচ্চড়ি হতো। সজনে ফুলে একটু তিতকুটে স্বাদের রেশ আছে, তবে কুঁড়িতে ওই স্বাদটা বেশি। ফোটা ফুলের স্বাদ বেশি ভালো। আজকাল তো বিদেশে এই সজনে বা মোরিঙ্গাকে উপকারিতার জন্য সুপার ফুড আখ্যা দেওয়া হয়। সজনে শাক ফোটানো জল ভেষজ পানীয় হিসেবে খাওয়া যায়। সজনে শাক, ডাঁটা, ফুল সব কিছুই ভীষণ উপকারী। আমার কর্তা কাঁচা সবুজ টমেটো, সজনে ফুল এগুলো খেতে জানতেন না, এখন সব শিখিয়ে নিয়েছি। আর একটা সবজি ছিল, ইংরেজিতে যাকে বলে টিপিক্যাল ভিলেজ ফুড, সেটা হলো বিচিওলা কাঁচকলা বা ডয়রা কলার তরকারি। ঝোলের কাঁচকলার মতো প্রথমে কলাগুলো লম্বায় চিড়ে তারপর ছোট ছোট লম্বা টুকরো করে নিতে হয়। ঝোলের কাঁচকলার মতো প্রথমে কলাগুলো লম্বায় চিড়ে তারপর ছোট ছোট লম্বা টুকরো কেটে নিতে হয়। কলার মাঝখানে লম্বা অক্ষ বরাবর বিচিগুলো সাজানো থাকে। লম্বায় চিরলে কলার সেই বিচিওলা অঞ্চলটা বেরিয়ে পড়ে। এবারে সাবধানে বিচিগুলো ছাড়িয়ে নিতে হয়। কোনো চচ্চড়িতে ডয়রা কলা যোগ করলে স্বাদে একটা আলাদা মাত্রা যোগ হয়। এছাড়া আমাদের বাড়িতে ঘিয়ে জিরে মরিচ ফোড়ন দিয়ে শুধু ডয়রা কলার সবজি তরকারি বানানো হতো, বেশ ভালো লাগতো খেতে। আজকের পাঠ এখানেই শেষ হলো। ভালো লাগলে ইচ্ছে হলে ভিডিওটি লাইক শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইবও করতে পারেন চ্যানেলটি। তাহলে এমন দেশের বাড়ির গল্প, কবিতা, মিঠে আখ্যানের খবর পেয়ে যাবেন সরাসরি। গুরুচণ্ডালীর বইগুলি পাওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশনে আসা ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আর যদি একেবারে হাতে ছুঁয়ে দেখে নিতে চান বইগুলিকে, তাহলে কলেজ স্ট্রিটের পুঁটিরামের একেবারে উল্টো দিকে পৌঁছে যাবেন। সম্পূর্ণ ঠিকানা ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।